ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মা মিলি, মিলি কোথায় রে মা তুই? এইদিকে একটু আয় তো মা। আমি এখন যেতে পারবো না মা, আমি স্কুলের পড়া রেডি করছি। উফ, পড়তে বসেও শান্তি নেই, সব সময় শুধু ডিস্টার্ব করতে থাকো। মারে এভাবে বলছিস কেন? আমি খুবই অসুস্থ রে, আজ রান্না বান্না করতে পারবো না। তোকে তো না খেয়ে স্কুলে যেতে হবে, তাই বলছিলাম কি মা তুই একটু রান্না বসিয়ে দে। ও সব রান্না বান্না আমি করতে পারবো না মা, আমি এখন পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত আছি, আর আমি কিছুই শুনতে চাই না, বুঝেছো? আমি যখন স্কুলে যাব তখন খাবার পেলেই হয়, এ আমি বলে দিলাম। ইস রে, কি একটা জ্বালায় পড়লাম, জ্বরে আমার শরীরটা একদম পুড়ে যাচ্ছে। মেয়েটা যদি না খেয়ে স্কুলে যায় তাহলে তো ও না খেয়ে অসুস্থ হয়ে পড়বে। এইদিকে আমার শরীরটাও ভালো না, এখন যে কি করি? মেয়েটা একটুও কথা শোনে না, আমার খুবই জেদ্দি মেয়ে, ওকে নিয়ে আর পারি না রে বাবা। এই কথা বলে অসুস্থ হালিমা বিছানা থেকে উঠে সে নিজেই রান্না করে, আর মিলি তার মাকে মিথ্যা কথা বলে আবারও ভিডিও দেখতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। আজ বেশি কিছু রান্না করতে পারবো না, শরীরে আমার একদম জোর নেই। আজ শুধু আলু ভর্তা আর ডিম ভাজবো, তাড়াতাড়ি ভাতটা রান্না করে ফেলি। এরপর হালিমা চুলায় ভাত উঠিয়ে দিল আর ভাতের ভেতরে কয়েকটা আলু দিয়ে দিল। ভাত রান্না শেষ করে ডিম ভেজে মিলির কাছে নিয়ে এলো। মিলি তখন মাকে আসতে দেখে ফোনটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেললো। উফ মা, কি যে করো না তুমি, আমার রুমে আসবে একটু বলে আসবে না? এভাবে কি হুট করে রুমে চলে আসে নাকি? কি যে বলিস না রে মা, মেয়ের রুমে ঢুকতে গেলেও কি আবার অনুমতি নেওয়া লাগে নাকি? কি যে দিনকাল পড়েছে আজকাল। নে মা, তোর জন্য ভাত নিয়ে এসেছি, খেয়ে নে। এ কি মা, শুধু আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? তুমি জানো না আমি মাছ মাংস ছাড়া ভাত খাই না, এসব আমি একদমই খাবো না। মারে এভাবে বলছিস কেন? আমি তো তোকে বললামই আমি অসুস্থ, আমি তো রান্না বান্না করতেই পারতাম না। তুই শুধু স্কুলে যাবি এর জন্য আমি রান্না করলাম, তুই আজকে এগুলো দিয়ে কষ্ট করে খেয়ে নে মা, আমার লক্ষ্মী মেয়ে, জেদ করে না মা। ঠিক আছে মা, আমি এগুলো দিয়ে খেয়ে স্কুলে যাব, তুমি এখন যাও এখান থেকে, আমাকে আর বিরক্ত করো না। ঠিক আছে যাচ্ছি, তুই তাড়াতাড়ি খেয়ে নে, আমি আবার গিয়ে শুয়ে পড়লাম। হালিমা এসব কথা তার মেয়ে মিলিকে বলে আবারও গিয়ে শুয়ে পড়ল। এদিকে মিলি আবারও ফোন দেখা শুরু করলো। আরো কিছুক্ষণ ফোন দেখে সে তার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল। মাদ্রাসা যাওয়ার পথে ফাতেমা, মাইসা, মালিহা ওদের সাথে তার দেখা হলো। তারপর সেও ওদের সাথে মাদ্রাসায় চলে গেল। কিছুক্ষণ পর তাদের ক্লাসে সাবিহা ম্যাডাম চলে এলো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা এখন বসে পড়ো, আমি এখন তোমাদের ক্লাস নেব। এরপর সাবিহা ম্যাডাম বেশ কিছুক্ষণ তাদের ক্লাস নিল। তারপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলল, বাচ্চারা আজ তাহলে এই পর্যন্তই। আমি যে পড়াগুলো দিয়েছি তোমরা সেগুলো ভালো করে পড়ে আসবে, আর যে হাতের কাজগুলো দিয়েছি তা ভালো করে লিখে আনবে। আমি কাল এসে দেখব কেমন। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে ম্যাডাম, আমরা সবাই হাতের কাজ করে আনবো। এমন সময় মিলি দাঁড়িয়ে পড়ল। মিলির দাঁড়ানো দেখে সাবিহা ম্যাডাম বলল, কি ব্যাপার মিলি, তুমি কিছু বলবে নাকি? দাঁড়ালে যে। ম্যাডাম, আমি আজকে ক্লাস করতে পারবো না, আর কালকেও আসতে পারবো কিনা আমি জানি না। কি বলছো মিলি, এত তাড়াতাড়ি তুমি বাসায় চলে যাবে আর কালকেও আসবে না? বাসায় কি হয়েছে, কোনো সমস্যা? আমার মা খুব অসুস্থ ম্যাডাম, আমার মাকে সেবা করতে হবে। আপনি তো জানেন আমার বাবা শহরে থাকেন, আমার মায়ের পাশে এখন আমার থাকাটা খুব জরুরি। মায়ের সেবা যত্ন করতে হবে আমাকে, আমি ছাড়া তো আর আমার মায়ের কেউ নেই দেখাশোনা করার জন্য। কত সুন্দর কথা, আজকাল তো তোমার মতো মেয়ে দেখাই যায় না। এখনকার মেয়েরা মাকে মূল্যায়নই করে না, আর তুমি তো তোমার অসুস্থ মায়ের সেবা করতে চাচ্ছ। যাও যাও, তুমি এক্ষুনি বাসায় যাও, আল্লাহ তোমাকে নেখায়াত দান করুক। ধন্যবাদ ম্যাডাম, আপনি একমাত্র ব্যক্তি যিনি সহজেই আমার কষ্টটা বুঝতে পারলেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই কথা বলে মিলি তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে মিলি নিজেই নিজেকে বলল, ম্যাডামকে কেমন বোকা বানালাম, ম্যাডাম আমার চালাকি বুঝতেই পারলো না। যাই হোক বাবা, অনেক মজা হবে আজ। এখন সামনের পার্কে গিয়ে 10 টাকার বাদাম নিব, চুপি চুপি বাদাম খাবো, আর ফোনে টিকটক ভিডিও দেখবো। স্কুল যখন ছুটি হবে
তারপর আমি বাসায় চলে যাব। এখানে কেউ আমাকে ডিস্টার্ব করে নেই বাবা। আর বাসায় তো মা একটু পর পর এসে চেঁচামেচি করে। যেই বলা সেই কাজ। মিলি 10 টাকার বাদাম কিনে নিয়ে পার্কে বসে বাদাম খায় আর ফোনে টিকটক ভিডিও দেখে। এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়, স্কুলও ছুটি হয়ে যায়। মাইসা, মালিহা, ফাতেমা স্কুল থেকে বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে ফাতেমা মাইসাকে বলে, বুঝলে মাইসা, মিলির মা নাকি খুবই অসুস্থ, আর মিলির বাবাও তো বাসায় নেই। মিলি তো ছোট মানুষ, চলো আমরা মিলির মাকে দেখে আসি। তাকে দেখতে যাওয়াটা আমাদের কর্তব্য। ঠিকই বলেছ ফাতেমা, আমাদের মিলির মাকে দেখতে যাওয়া উচিত। সবাই মিলে মিলির মায়ের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলা উচিত। তা না হলে তো মিলিও স্কুলে আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ মাইসা। তোমরা এখান থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ওই বটগাছের নিচে চলে এসো। আমরা সবাই মিলে সেখান থেকে একসঙ্গে যাব। এই কথা বলে সবাই যে যার বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফাতেমা তার মাকে বলল, শুনেছ আম্মি জান, মিলির মা নাকি খুবই অসুস্থ। তুমি তো জানোই মিলির বাবা শহরে থাকে। মিলি ছাড়া মিলির মায়ের আর কেউ নেই। তাই আমরা বান্ধবীরা মিলে মিলিদের বাসায় যেতে চাই। হায় আল্লাহ, কি বলছো মা ফাতেমা? এখন তো আমাদের মিলিদের পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ আম্মি জান, আমরা সবাই গিয়ে আন্টির সেবা যত্ন করব। ঠিক সিদ্ধান্ত নিয়েছো মা, তাড়াতাড়ি যাও, দেরি করো না। ফাতেমা ফলমূলের ছুরিটা হাতে করে নিয়ে চলে গেল। বটগাছের নিচে গিয়ে দেখলো মাইসা, মালিহা ওরাও চলে এসেছে। তারপর তিনজনে মিলে রওনা হলো মিলির বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা মিলিকে ডাকতে লাগলো, মিলি, মিলি, আন্টি, আন্টি, বাসায় কেউ আছে? কি বলছো কি ফাতেমা? বাসায় কেউ থাকবে না কেন? মিলি তো নিজেই বলেছে ওর মা অসুস্থ, আর মিলি তো বাসায় এসেছে ওর মায়ের সেবা করার জন্য। আমার মনে হয় কি মাইসা, মিলির মা মনে হয় অনেক অসুস্থ, তাই মিলি তাকে নিয়ে হাসপাতালে গেছে। এজন্যই হয়তো দরজা খুলছে না। আমাদের এখন হাসপাতালে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের হাসপাতালে যাওয়া দরকার। তাড়াতাড়ি চলো, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই ফাতেমা, ওই দেখো মিলি ওখানে। কে বলছো কি মাইসা? মিলি পার্কে থাকবে কেন? ওই দেখো ফাতেমা, ওটা তো মিলি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মিলি মনে হচ্ছে। রিক্সাওয়ালা চাচা, তাড়াতাড়ি রিক্সাটা থামান, থামান। তারপর ওরা সবাই মিলে রিক্সা থেকে নেমে মিলির কাছে গেল আর মিলিকে গিয়ে বলল, কি ব্যাপার মিলি, তুমি এখানে কেন? তুমি না একটা ক্লাস করার পরে স্কুল থেকে চলে এসেছো? তুমি বাড়িতে না গিয়ে এখানে কি করছো? আমরা তো তোমাদের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কেউ বাড়ির দরজা খুললো না। আন্টি কোথায় মিলি? ফাতেমা, আমার মা তো বাড়িতেই আছে। আসলে বাড়িতে মায়ের যন্ত্রণায় আমি ঠিক করে একটু টিকটক ভিডিও দেখতে পারি না, তাই এই পার্কে বসে নিরিবিলিতে একটু মজা করে টিকটক ভিডিও দেখছিলাম। হায় আল্লাহ, এটা তুমি কি করেছো মিলি? তুমি তোমার মায়ের অসুখ নিয়ে মিথ্যা কথা বলেছো, আর স্কুল ফাঁকি দিয়ে এখানে পার্কে বসে থেকে টিকটক ভিডিও দেখছো? না ফাতেমা, আমি আমার মায়ের অসুখ নিয়ে মিথ্যা কথা বলিনি। আমার মা সত্যিই অসুস্থ, কিন্তু আমি স্কুল ফাঁকি দিয়ে এখানে পার্কে বসে টিকটক ভিডিও দেখছি, এটা সত্যি। কিন্তু মিলি, তোমার মা যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে তো তিনি তার ঘরেই আছেন। কিন্তু আমরা তোমার বাসায় গিয়ে এত ডাকাডাকি করলাম, তাহলে তিনি দরজা খুলে দিলেন না কেন? তাহলে কি আন্টি মারা গেছেন? এইসব তুমি কি বলছো ফাতেমা? আমার মা মারা যাবে কেন? আমার মা তো বাড়িতেই আছে। তাহলে মিলি, আমরা এত ডাকাডাকি করলাম কিন্তু আন্টি দরজা খুললো না কেন? তাহলে কি আন্টির সাথে খারাপ কিছু হয়েছে? তারপর তারা সবাই রিক্সা করে বাড়িতে চলে গেল আর মিলির কাছে থাকা বাড়ির অন্য আরেকটি চাবি দিয়ে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। তারপর মিলির মায়ের রুমে গিয়ে তারা দেখলো মিলির মা সত্যি সত্যি মারা গেছে। এই দৃশ্য দেখে তো তারা সবাই কান্নায় ভেঙে পড়লো। হায় আল্লাহ, এটা আমার সাথে কি হয়ে গেল? আমার মা আমাকে একা রেখে দুনিয়া থেকে চলে গেল। আমি এটা কি করেছি? আমি যদি স্কুল থেকে ছুটি নিয়ে সোজা যদি বাড়িতে চলে আসতাম,
আর ঠিক সময় মাকে হাসপাতালে নিয়ে যেতাম, তাহলে আমার মায়ের এই অবস্থা হতো না। আমি একটা খুনি, আমি অপরাধী। আমার জন্যই আমার মা মারা গিয়েছে, আমার জন্যই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল। মিলির মা যে মারা গিয়েছে এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। খবর পেয়ে মহল্লার সকলেই সেখানে চলে এলো। মিলির মায়ের এমন করুণ মৃত্যু দেখে মহল্লার সবাই আফসোস করতে লাগলো আর দাফন কাফনের ব্যবস্থা করলো। মিলির মা না থাকায় মিলির বাবা মিলিকে নিয়ে শহরে চলে গেল। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, মোবাইলে আসক্তি, বাবা মার কথা না শোনা আর মিথ্যা কথা বলা, এগুলো কিভাবে মানুষকে ধ্বংস করে দেয়। আজ মিলির সামান্য একটা ভুলের কারণে তার মায়ের মৃত্যু হয়ে গেল। যদি মিলি ঠিক সময়ে তার মাকে হাসপাতালে নিয়ে যেত এবং তার সেবা করাতো, তাহলে হয়তো তিনি এখনো সুস্থ থাকতে পারতেন। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনো কোনো অবস্থায় আমরা মিথ্যা কথা বলবো না, মোবাইলে অতিরিক্ত আসক্ত হব না এবং সবসময় বাবা মার কথা শুনবো। তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। ভালো থেকো তোমরা সবাই। আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একে মামি, আজ আমি এত ভালো ভালো খাবার রান্না করলাম, আর তুমি কি না আমায় মাছের ছোট লেজ আর এই পোড়া ভাতগুলো খেতে দিলে? কি বললি তুই? তোকে কি মাছের মাথা খেতে দিতে হবে নাকি? মাছের মাথা আমার মেয়ে মিলির অনেক পছন্দ, তাই আমি ওকে খেতে দিয়েছি। তুই যে মাছের লেজটা পেয়েছিস, এতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। খাচ্ছিস তো মামার ঘাড়ে বসে, একবার তো মামার আয় রোজগারের কথা তুই চিন্তাও করিস না। মামি, সেই কথা কি আমি বলেছি বলো? আমাকে তুমি একটু ভালো ভাত তো খেতে দিতে পারতে, আর এই পোড়া ভাতগুলো তো লালিকেও দিতে পারতে, আর মাছের লেজের পরিবর্তে একটা পেটির চাকাও তো আমাকে দিতে পারতে। এই শোন, তোকে আমি বারবার করে বলে দিচ্ছি, আমার বাড়িতে থাকতে হলে এসব খেয়ে থাকতে হবে, আর তা না হলে এই বাড়ি ছেড়ে তুই চলে যা। তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। শেফালি যখন এসব কথা বলে হালিমাকে অত্যাচার করছিল, ঠিক তখনই হালিমার মামা আব্দুর রহিম সেখানে চলে এলো। কি হয়েছে কি শেফালি, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়নি সেটাই বলো। তোমার এই নবাবজাদি ভাগ্নি বলছে ও নাকি মাছের লেজ খাবে না, মাছের মাথা খাবে। মামি, তুমি কিন্তু মামাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। আমি কখন তোমার কাছে মাছের মাথা খেতে চাইলাম বলো তো? আমি তো বলেছিলাম আমাকে একটা পেটির চাকা দিতে, আর এই পোড়া ভাতের পরিবর্তে একটু ভালো ভাত দিতে। শেফালি, তুমি হালিমাকে পোড়া ভাত খেতে দিয়েছো, আবার মাছের ছোট লেজটাই ওকে দিয়েছো। ও তো ঠিকই বলেছে, এমন ছোট্ট একটা মাছের লেজ ওকে খেতে দিতে হবে কেন? লেজের সাথে তো একটু মাছও নেই, শুধু লেজের সাথে রেখে দিয়েছো কাটাগুলো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি এটা নিয়ে প্রতিবাদ করছো কেন? আর তুমি এটা কোনো কথা বললে? আমি থাকবোই না আর এ বাড়িতে। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তোমাকে তখন তোমার বোনের মেয়েকে নিয়েই থাকতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, শিখেছো তো ওই এক জিনিস, কিছু না হতেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি। বাবা মা মরা মেয়ে হালিমা, ওর এই পৃথিবীতে আমি ছাড়া আর কে বেঁচে আছে বলো? তাছাড়াও তো হালিমা এমনি এমনি আমাদের বাড়িতে খাচ্ছে না, রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজও করছে। আর খাওয়ার সময় তুমি কিনা ওকে পোড়া ভাত আর মাছের লেজ খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে ওকে ওসব খাবার খেয়ে থাকতে হবে। আর এটা নিয়ে তুমি যদি আর কোনোদিন প্রতিবাদ করেছো, সেদিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই আমি তোমাকে বলে দিলাম। এই কথা বলে শেফালি হন হন করে সেখান থেকে চলে গেল। শেফালি চলে যাওয়ার পর আব্দুর রহিম বলল, তোর মামির কথায় কষ্ট পাস না, আল্লাহ তাআলা তোকে পোড়া কপাল করে এই পৃথিবীতে পাঠিয়েছে। তুই নিজের চোখেই দেখলি তো মা, তোর মামির ব্যবহার। আমি কিছু বলতে গেলে ও আমার সংসারটা ভেঙে চলে যাবে, এজন্যই কিছু বলতে পারি না রে মা। তোর মামি যা দিয়েছে একটু কষ্ট করে তাই খেয়ে নে। আচ্ছা মামা, ঠিক আছে, মামি যা দিয়েছে আমি তাই খেয়ে নিচ্ছি। তুমি আর এ নিয়ে কথা বাড়িও না মামা, তাহলে যে আমার থাকার শেষ আশ্রয়টুকু হাতছাড়া হয়ে যাবে। তখন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ছোট্ট মেয়ে হালিমার এমন কথা শুনে আব্দুর রহমানের চোখে পানি চলে এলো। তখন সে সেখান থেকে যেতে যেতে বলল, কি পোড়া কপাল আমার, বাবা মাকে সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছি। টাকার মধ্যে একটা বোন জামাই ছিল, সেই বোনটাও স্বামীসহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরেই ভাগ্নিটা আমার এতিম হয়ে গেছে। একটু শান্তির খোঁজে মামার বাড়িতে এসেছিল, কিন্তু এখানে ওর কপালে সুখ জুটল না। হে আল্লাহ, তুমি হালিমার কপালে একটু সুখ এনে দিও, আমি যে নিরুপায়, এখন একমাত্র তুমি ভরসা আল্লাহ। এইসব কথা বলতে বলতে আব্দুর রহিম তার কাজে চলে গেল। নতুন ছবি আঁকি দেখো তোমায় এদিকে কিছুক্ষণ পরেই আব্দুর রহিমের মেয়ে মিলি
চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো। মা, আরে ও মা, কোথায় তুমি? জলদি একটু এদিকে এসো তো। সে গভীর রাতে কি হয়েছে মা, এভাবে চিৎকার কেন করছো? চিৎকার করছি কি আর সাথে, এই দেখো আমার স্কুল ড্রেসের কি অবস্থা। কালকে আমি হালিমাকে এটা দিয়েছিলাম ভালো করে ধুয়ে দেওয়ার জন্য। ধুয়ে দেওয়া তো দূরের কথা, ও মনে হয় ছুঁয়েও দেখেনি। আজ আমি কি পরে স্কুলে যাব বলো তো? হালিমা, হালিমা, এদিকে আয়। তুমি পর্দা করো পররে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। মামি, তুমি আমাকে ডেকেছো? এটা তুই কি করেছিস? হ্যাঁ, স্কুল ড্রেসটা মিলি তোকে ধুয়ে দিতে বলেছিল, ধুয়ে দিসনি কেন তুই? মামি, আসলে আমার মনে ছিল না। নানান কাজে ব্যস্ত থাকায় মিলি যে এটা আমাকে ধুয়ে দিতে বলেছিল সেটাই আমি ভুলে গিয়েছিলাম। দেখেছো মা, দেখেছো ওর স্পর্ধা কত? ও আমাকে নাম ধরে কথা বলছে। এই, তুই আমাকে নাম ধরে ডাকছিস কেন? আমাকে মিলি আপু বল, বুঝেছিস? আমার ভুল হয়ে গেছে মিলি আপু। আসলে তুমি আর আমি সমবয়সী তো, সমবয়সীদের তো সবাই নাম ধরেই ডাকে। এই জন্যই ভুলে আমি বলেছিলাম। ক্ষমা করে দাও আমাকে আপু। কিসের ক্ষমা বলতো? তোকে ক্ষমা করে দিলে কি আমি কি এখন স্কুলে যেতে পারবো? এই ময়লা ড্রেস পরে আমি কি করে স্কুলে যাব বলতো? আপু, একদিন একটু কষ্ট করে ড্রেস ছাড়াই স্কুলে যাও না। স্যার ম্যাডামদের একটু বুঝিয়ে বললে তারা তোমাকে কিছুই বলবে না। দেখো। দেখেছো মা, দেখেছো ও আমাকে কেমন জ্ঞান দিচ্ছে। একদিন নাকি স্কুলে অনড্রেস পরে গেলে কিছুই হবে না। এই, তুই স্কুলে পড়িস না আমি পড়ি বলতো? মা মিলি, এই হালিমার অনেক বার বেড়েছে জানিস। এখন কথায় কথায় প্রতিবাদ শুরু করেছে। প্রথম প্রথম যখন এলো তখন যেটাই বলেছি সেটাই করেছে, আর এখন কাজ কাম তো ঠিক মতো করেই না, উল্টো মুখে মুখে তর্ক করা শুরু করেছে। এমন মেয়েকে তো এ বাড়িতে আমি কিছুতেই রাখবো না। কি বলছো কি মামি? তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে? তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব মামি? তোমরা তো জানো আমার এই পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ নেই। তাড়িয়ে দেব না তো কি করবো শুনি? কথায় কথায় তর্ক করিস কেন? তর্ক করলাম কোথায় মামি? আমি তো শুধুমাত্র তোমাদের কথারই জবাব দিচ্ছিলাম। দেখেছো মা, দেখেছো ওর কত বড় সাহস। ও আমাদের সব কথার জবাব দিচ্ছিল। বুঝেছি মা মিলি, এভাবে হবে না। ওর এখন অনেক বার বেড়ে গেছে, ওকে টাইট দিতে হবে। যা তো মা, যা বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে আয় তো দেখি। এরপর মিলি গিয়ে বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে এলো, প্রভু আমি জমিনে আর ঝাড়ুটা নিয়ে সে ওর মায়ের হাতে দিল। আর ওর মা ঝাড়ুটা নিয়ে হালিমাকে মারতে শুরু করলো। মেরো না গো মামি, মেরো না আমাকে। ছেড়ে দাও মামি, ছেড়ে দাও। আমি যে খুব কষ্ট পাচ্ছি মামি, ছেড়ে দাও আমাকে। মা, ওকে মারতে মারতে তুমি মেরেই ফেলো। কাজ কাম তো করেই না, উল্টো আমাদের কথার জবাব দেওয়া শুরু করেছে। কত বড় সাহস! না রে মা, ওকে প্রাণে মারা যাবে না, তাহলে যে আমরা ফেঁসে যাব। তবে একটা কাজ করা যেতে পারে, ওকে এখনই প্রাণের ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, যাতে আর কোনোদিন আমাদের বাড়িতে ঢুকতে না পারে। তুই তো জানিস তোর বাবার আশকারাতেই ওর এত সাহস বেড়ে গেছে। সেটা তো বুঝলাম, কিন্তু বাবা এলে আমি কি জবাব দেব মা? সেটা তুই আমার উপর ছেড়ে দে। এই হারামজাদি, বল এখন কি তুই বাড়ি ছেড়ে যাবি, নাকি তোকে মেরে আমাদের পুকুরের মাগুর মাছকে খাওয়াবো? বল। পরে তোর মামা এলে আমরা বলে দেব যে তুই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিস, বুঝেছিস? মামি, এসব তোমরা কি বলছো? মামাকে তোমরা মিথ্যে কথা বলবে? মিথ্যে বলবো না সত্য বলবো সেটা আমাদের বিষয়। তোকে যা বলেছি সেটাই কর। এখন কি তুই বাড়ি ছেড়ে যাবি, নাকি তোকে মেরে মাগুর মাছকে দিয়ে খাওয়াবো? বল। হালিমা তার মামি আর মামাতো বোনের এমন নিষ্ঠুর ব্যবহার দেখে অনেক ভয় পেয়ে গেল। তারপর সে সিদ্ধান্ত নিল যে এই বাড়ি ছেড়ে সে চলে যাবে। না মামি, তোমরা আমাকে মেরো না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা শুধু মামার একটু খেয়াল রেখো। আমি আমার কাপড় চোপড়ে টোপলাগুলো নিয়ে এক্ষুনি চলে যাব। তোর মামাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না, তার জন্য আমরা আছি। যা, তাড়াতাড়ি এক্ষুনি কেটে পড়ে এখান থেকে। তারপর হালিমা তার ঘরে গিয়ে পুরাতন কাপড়ের টোপলাটা নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। যাক মা, এতদিন পর হলেও আপদটা বিধে হয়েছে। ওকে কত করে চেয়েছিলাম বাড়ি থেকে তাড়াতে, এতদিনে আজ সফল হয়েছি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছ। আপদটা আজকে আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে। এরপর হালিমা কাঁদতে কাঁদতে ইসলামপুর মহল্লা ছেড়ে রসুলপুর মহল্লায় চলে গেল, আর সেখানে ক্ষুধার জ্বালায় একটি গাছের নিচে বসে পড়ল। কে আছো? আমাকে বাঁচাও, আমার খুব ক্ষুধা পেয়েছে।
আমাকে একটু কিছু খেতে দাও। কে কোথায় আছো? বাঁচাও আমাকে। হালিমা যখন এসব বলে চিৎকার করছিল তখন ওই পথ দিয়ে ফাতেমা মালিহা ওরা স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফাতেমা, ওই দেখো দেখো, একটা অসহায় মেয়ে খাবারের জন্য কেমন চিৎকার করছে। মনে হচ্ছে মেয়েটার খুব ক্ষুধা পেয়েছে। আরে আরে, তাই তো, চলো তো একবার গিয়ে দেখে আসি। এরপর ফাতেমা, মাইসা, মালিহা ওরা সেখানে যেতেই হালিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তারপর ওরা সবাই ওকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ওকে প্রাথমিক চিকিৎসা শেষে ফাতেমা হালিমাকে ওর বাড়ি নিয়ে গেল। এখন তুমি সম্পূর্ণ বিপদমুক্ত মা, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার পুরো শরীরে মারের দাগ আর খিদের জ্বালাতে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। কি হয়েছিল মা, বলো তো আমাকে। শুক্রিয়া আন্টি, আমার মতো একজন অনাথের জীবন বাঁচানোর জন্য। আসলে আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে। আপন বলতে ছিল এক মামা। এতদিন মামার বাড়িতে ছিলাম, তার বাড়ির সমস্ত কাজ করতাম, কিন্তু মামি আর আমার মামাতো বোন আমাকে একদম সহ্য করতে পারতো না। আজকে মামি আর আমার মামাতো বোন মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে আপনাদের এই মহল্লায় চলে এসেছি আমি। তারপরে খিদার জ্বালায় অজ্ঞান হয়ে গেছি। এরপরে যে কি হয়েছে আমি আর কিছুই জানি না। কি বলছো মা, তুমি অনাথ? তোমার সাথে ওরা এমনটা করতে পারলো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন অনাথ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনাথদের কখনো কষ্ট দিও না। যদি কোনো অনাথ কষ্ট পায় তাহলে সেই কষ্ট আমি নিজে পাই। আমি জান, হালিমার যেহেতু কেউ নেই, এক কাজ করলে কেমন হয়? ও আমাদের বাড়িতেই থাকুক, কি বলো আম্মু জান? হ্যাঁ মা, আমিও সেই সিদ্ধান্তই নিয়েছি। আজ থেকে হালিমা আমাদের বাড়িতেই থাকবে, আমার আরেকটা মেয়ে হয়ে। তুমি কোনো চিন্তা করো না মা। হালিমা, আজ থেকে তুমি আমার মেয়ে। ফাতেমা যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে। সত্যি বলছেন আন্টি? আপনারা আমাকে আশ্রয় দিবেন? শুক্রিয়া আল্লাহ, তুমি আমাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছো। তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ। এভাবেই অনাথ মেয়ে হালিমার একটা আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেল। আর ওইদিকে হালিমার মামা আব্দুর রহিম কাজ শেষে যখন বাড়ি গেল তখন শেফালি আর মিলি তাকে বলল, সর্বনাশ হয়ে গেছে গো মিলির বাবা, হালিমা রাগ করে বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে শেফালি? সকালবেলায় ওকে পোড়া ভাত আর মাছের লেজটা খেতে দিয়েছিলাম বলে আমাকে বলল সে আরে বাড়িতেই থাকবে না, দরকার হলে সে ভিক্ষা করে খাবে, তবু আরে বাড়িতে কষ্ট করবে না। আমি অনেক নিষেধ করেছিলাম জানো, কিন্তু আমার কথা শোনেনি। টেনেও ধরেছিলাম কয়েকবার, কিন্তু আমি ওকে আটকাতে পারিনি। ওর কাপড় চোপড় নিয়ে এখান থেকে চলে গেছে। হায় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। মামরা ওই মেয়েটাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিতে পারলাম না। এত ছোট্ট একটা মেয়ে কোথায় যে গেল, কিভাবে যে দিন পার করবে। তুমি তার হেফাজত করো আল্লাহ, দয়া করে তুমি ওই অনাথের একটু হেফাজত করো আল্লাহ।